আছে, 1904-এ জন্ম আর 2002 খ্রিস্টাব্দে মৃত্যু। জন্ম ওড়িশার ঢেঙ্কানলে। প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তীকালে বাংলা ভাষায় উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী রচনা করেছেন। প্রথম প্রকাশিত গ্রন্থের নাম তারুণ্য। তারুণ্য প্রথম প্রকাশিত গ্রন্থ। অন্যান্য গ্রন্থ পথে প্রবাসে, সত্যাসত্য, যার জেঠা দেশ প্রভৃতি। তাছাড়াও উর্কি ধানের মুরকি, রাঙা ধানের খই প্রভৃতি ছড়া, বাচ্চাদের শিশুদের জন্য লেখা ছড়া অন্নদাশঙ্কর রায়ের লেখা এগুলো। আর অন্নদাশঙ্কর রায় উম, লীলাময় রায় ছদ্মনামে বহু গ্রন্থ লিখেছেন, মানে লীলাময় রায় ছদ্মনামে, লীলাময় রায় ছদ্মনামে, ঠিক আছে। পথে প্রবাসে যে আমরা পড়ছি প্রবন্ধ, এটা পথে প্রবাসে নামক গ্রন্থ থেকেই নেওয়া। মূল গ্রন্থের নামও পথে প্রবাসে। এর শেষ দিকে দেখবে গ্রন্থটার প্রথম প্রচ্ছদের ছবিও দিয়েছে সংসদ। আচ্ছা, এই যে পথে প্রবাসে যে গ্রন্থটি, এইটার যে প্রবন্ধগুলো আছে, মানে যে লেখাগুলো আছে, এইগুলো বিচিত্রা বলে একটি পত্রিকা ছিল সেই সময়, বিচিত্রা পত্রিকায়, মাসিক পত্রিকা বিচিত্রা, এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এই পথে প্রবাসে গ্রন্থে মূলত ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতার কথা লেখক বর্ণনা করেছেন। আচ্ছা, তোমাদের বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে না, দেখা যাচ্ছে? আচ্ছা, চলে দেখতে গেছে। অসুবিধা করে যাচ্ছে স্যার, এখন চলছে। ঠিক আছে, তোমাদের কাছে টেক্সট বই তো আছেই। হ্যাঁ, যদি বোর্ড ডিস্টার্ব করে, আজকে একটু সার্ভারের সমস্যা আছে, তাহলে টেক্সট বই দেখো। বলছে দেখো, ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম। এগুলো আন্ডারলাইন করে রেখো। ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম। তার কারণ, অনেকগুলো ভ্রমণমূলক কাহিনী পড়বে তোমরা, সবগুলো বই মিলে, তো ভুলে না যাও যেন যে কোনটা কোন প্রবন্ধের অংশ। ভারতবর্ষের মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম, আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল। তো ভারতের মাটি থেকে পা তুলে নেওয়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সদ্যজাত শিশুর মায়ের সঙ্গে যোগসূত্র ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে, ঠিক আছে। একটি পদক্ষেপ যখন সমগ্র ভারতবর্ষের কক্ষচ্যুত হয়ে অনন্ত শূন্যে পা বাড়ালুম, তখন সেখান থেকে পা তুলে নিলুম, সেই পদ পরিমাণ ভূমি যেন আমাকে গোটা ভারতবর্ষের স্পর্শ বিরহ অনুভব করিয়ে দিচ্ছিল। যে মাটিটা থেকে পা তুললাম, সেই মাটিটা গোটা ভারতবর্ষের থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি, এই বিরহ অনুভব করাচ্ছিল। কেমন? তোমরা রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছো, যেতে নাহি দেব, পড়েছো না? সেখানে একটি ছোট্ট শিশু ওর বাবাকে যেতে দিতে চাইছে না। দেখবে কোনো একজন বাবা, সে সেনাবাহিনীতে কাজ করে এবং চলে যাবে কর্মক্ষেত্রে ডিউটির তাগিদে। তো বহু মানুষ তার বাড়িতে যারা আছে, বউ, মা, দাদা, সবাই বলছে কিছুদিন থেকে গেলে হয় না, তো বলছে না, যেতেই হবে। কিন্তু ছোট্ট, মানে সবাই জোরাজুরি করছে তবু হয়তো থাকছে না, কিন্তু ছোট্ট একটি মেয়ে, ছোট্ট তার মেয়ে, যার শরীরে এত শক্তি নেই যে সে তার বাবাকে আটকে নিতে পারবে, কিন্তু সে যখন ওর বাবার আঙুল ধরে, আঙুলটাকে শক্ত করে ধরে টেনে বলছে যেতে দিব না, তখন ওর বাবার শরীরে এতটা শক্তি হচ্ছে না যে সেই আঙুলটা ছাড়িয়ে চলে যেতে পারবে। এটা শারীরিক শক্তি নয়, এইটা এক মায়ার টান, এটা আবেগ, হ্যাঁ, অনুভূতির বিষয়। তো প্রিয়জনের আঙুলের ডগা স্পর্শ করে যেমন প্রিয়জনের সকল দেহের সম্পূর্ণ স্পর্শ অনুভব করিয়ে দেয়, এও ঠিক তেমনই। জাহাজে উঠে বোম্বে দেখতে যেমন সুন্দর তেমন তেমনি করুণ। এটা মনে রেখো, বোম্বে দেখতে কেমন মনে হয়েছে? সুন্দর এবং করুণ, ঠিক আছে, সুন্দর এবং করুণ, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। এত বড় ভারতবর্ষ এসে এতটুকু নগর প্রান্তে ঠেকেছে,
আর কয়েক মুহূর্তে ওটুকু স্বপ্ন হবে, তখন মনে হবে আরব্য উপন্যাসের প্রদীপটা যেন বিরাট আকার দৈত্য হয়ে আলাদিনের দৃষ্টি জুড়ে ছিল। ভারতকে কার সঙ্গে তুলনা করেছে? উপন আরব্য উপন্যাসের প্রদীপের সঙ্গে, প্রদীপের বিরাট আকার দৈত্যের সঙ্গে। ভারতবর্ষের মানচিত্রখানা তেমনি মাটি, জল, ফুল, পাখি, মানুষ হয়ে আজন্ম আমার চেতনা হয়েছিল, এতদিনে আবার যেন মানচিত্রে রূপান্তরিত হয়েছে। ছোটবেলায় মানুষ ভারতের ম্যাপ দেখে, ওই মানচিত্রটা ভারত নয়। ছোটবেলায় যখন কেউ পড়ে মানচিত্র দেখে তো ভাবে এই মানচিত্রটা ভারত। বড় যেমন হয় তখন বোঝে যে আমি যে দেশে আছি এখানকার মাটি ভারত, এখানকার জল ভারত, এখানকার ফুল, পাখি, মানুষ ভারত, সবকিছু মিলে ভারত। ভারতের জনসংখ্যা যদি 140 কোটি হয়, তাহলে 1/140 CR, 1/140 কোটি ভারত তুমি, 1/140 কোটি ভারত আমি, সবাই মিলে একটা ভারতবর্ষ। তো প্রথমে মানুষ ভাবে যে এই মানচিত্রটা ভারত, পরে বুঝতে পারে এই সবকিছু মিলে ভারত। এবার যখন ভারত ছেড়ে চলে যাচ্ছেন লেখক, তখন ভারত যেন আবার মানচিত্র হয়ে যাচ্ছে। আর মানচিত্রে যাকে ভারতবর্ষ আফ্রিকার মাঝখানে, পৃথিবীর ম্যাপটা মনে করো, ভারত আর আফ্রিকার মাঝখানে গোষ্পদের মতো দেখাতো, গরুর পায়ের মতো। এখন সেটা কি হয়েছে, পায়ের তলার আরব সাগর। যেটা গরুর পায়ের মতো দেখাতো সেই আরব সাগরের উপরে এখন তাহলে লেখকের জাহাজ আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কোনো দিকে চক্ষু তার অবধি পায় না। মনে রেখো, কোন দিকে চক্ষু অবধি পায় না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা সিকুয়েন্স অদল বদল করে দিতে পারে, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, এভাবে। ঢেউগুলো তার অনুচর হয়ে আমাদের জাহাজখানাকে যেন গলা ধাক্কা দিতে দিতে তার চৌকাঠ পার করে দিতে চলেছে। ঋতুটার নাম বর্ষা ঋতু। মনসুনের প্রভঞ্জনাহুতি, প্রভঞ্জন মানে হচ্ছে ঝোড়ো বাতাস, হ্যাঁ, বা ঝটকা বাতাস, প্রভঞ্জন মানে। তো প্রভঞ্জন আহুতি মানে ঝোড়ো বাতাসের আহুতি। তো মনসুনের যে ঝোড়ো বাতাস, সেটা আহুতি পেয়ে সমুদ্র তার শত সহস্র জিহা লক লক করছে। এটা মনে রেখো, সমুদ্রের জীব লক লক করছে কিসের দ্বারা? মনসুনের প্রভঞ্জনাহুতি দ্বারা। জাহাজকে একবার এদিকে কাত করে একবার ওদিকে কাত করে কেমন করছে, যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উল্টে পাল্টে ভাসছে। বোঝা গেল? আচ্ছা, ভারতবর্ষের মাটি থেকে পা তুলে নিয়ে কোথাকার বন্দরে ভারতবর্ষের মাটি থেকে পা তুললেন লেখক? স্যার বোম্বে হবে। বোম্বে, ঠিক আছে। বোম্বে। ওখান থেকে ওখান থেকে পেরিয়ে কোথায় গেলেন? ভারত ত্যাগ মুম্বাই। করে বোম্বেটাই মুম্বাই, ওখানকার বন্দরে তো উঠলেন, এবার ভারত পেরিয়ে গেলেন, ভারত ছেড়ে গেলেন, তারপরে কোথায় গেলেন? যে মানে আরব লেখকের জাহাজ। লন্ডন। লন্ডন তো শেষে, এখন তো গোটা রাস্তা বাকি। লন্ডন যা আরব হ্যাঁ, আরব সাগর। আরব সাগর। তাহলে আরব একটা ছক করবে, ঠিক আছে, যে বোম্বে বন্দর থেকে আরব সাগর, কোথায় কোথায় যাচ্ছে এটা এক ছক করবে, ঠিক আছে। আরব সাগরের পরিস্থিতি কেমন? যে মনসুন এসছে, বর্ষা ঋতু, তো মনসুনের যে বাতাস, বর্ষার যে বাতাস, তাতে মনে হচ্ছে সমুদ্রের যে ঢেউ উঠছে, তাতে মনে হচ্ছে সমুদ্রের জীব যেন লকলক করছে। আর একবার এদিকের ঢেউ জাহাজকে ধাক্কা দিচ্ছে, একবার ওদিকের যে ঢেউ জাহাজকে ধাক্কা দিচ্ছে, মনে হচ্ছে যেন ফুটন্ত তেলে পাঁপড়ের মতো জাহাজকে কেউ উল্টো পাল্টে ভাসছে। আচ্ছা, এরকম পরিস্থিতি যদি হয় যে একবার এদিকের ধাক্কা আর একবার ওদিকের ধাক্কা, তাহলে জাহাজে যারা আছে তাদের কি অবস্থা হবে বলো তো? অবস্থা ভালো থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। ভয়ে পুরো প্রাণ জাহাজে যায় যায়। স্থির, হ্যাঁ, জাহাজে স্থির লাগবে না, এবং বারবার যেহেতু নড়াচড়া হবে, তো বমি বমি ভাব পাবে, বসে থাকতে বা হাঁটা চলা করতে ভীষণ অসুবিধা হবে।
জাহাজ টলতে চললো। আচ্ছা, কোথায় জাহাজ টলতে চললো? কোথায় আছে আরব এখন? সাগর। আরব সাগর। আরব আরব সাগর। সাগর। জাহাজের অধিকাংশ যাত্রীনি ডেক ছেড়ে শয্যা আশ্রয় করলেন। ডেক কি জিনিস বোঝো তো? কেবিন। জাহাজের ফাঁকা অংশ। জাহাজের ডেক, এমনি তো ডেক মানে জাহাজের পাটাতন। তো ডেক বলতে যে স্পেসটাকে বোঝায়, যে জাহাজের বাইরের দিকে যে জায়গাটা থাকে, কেবিন ঠিকই বলেছো, এরকমই, সেটাকে ডেক বলে। তো ওখানে দাঁড়িয়ে বা বসে ওখান থেকে বাইরের ভিউ দেখা যায়। তো ডেক ছেড়ে শয্যা আশ্রয় গ্রহণ করলেন। অসহ্য সমুদ্র পীড়ায়, শয্যা আশ্রয় মানে ভেতরে গিয়ে আহ নিজেদের যে ইয়ে ছিল এখানে গিয়ে বিছানায় চলে গেলেন। অসহ্য সমুদ্র পীড়ায়, সমুদ্র পীড়া কি জিনিস? জাহাজে থাকার দরুন যে কষ্ট, সেটাকে সমুদ্র পীড়া বলা হচ্ছে। প্রথম 3 দিন আচ্ছন্নের মতো কাটলো। প্রথম কদিন? 3 দিন আচ্ছন্নের মতো ঘুরে ঘুরে কাটলো। কারোর সঙ্গে দেখা হবার জো ছিল না। জাহাজে তো আরো অনেকে আছে, কেউ কারোর সাথে দেখা করছে না। কেন? প্রত্যেকে নিজের নিজের ক্যাবিনে শয্যাশায়ী। ঠিক আছে, প্রত্যেকেই নিজের রুমে বা ক্যাবিনে শয্যাশায়ী। মাঝে মাঝে দুই একজন সৌভাগ্যবান দেখা দিয়ে আশ্বাসন করেন মানে আশ্বাস দেন, ডেকের খবর দিয়ে যান, ডেকে কি হচ্ছে সে খবর দিয়ে যান। আর ক্যাবিন স্টুয়ার্ড খাবার দিয়ে যায়। কে খাবার দিয়ে যায়? এটা আন্ডারলাইন করে রেখো, ক্যাবিন স্টুয়ার্ড। বলা বাহুল্য, জিহা তা গ্রহণ করতে আপত্তি না করলেও, খিদে পেয়েছে না পায়নি? পেয়েছে নিশ্চয়ই, তো জিভ খেতে চাইছে। তো জিহা তা গ্রহণ করতে আপত্তি না করলেও উদর তা রক্ষণ করতে অস্বীকার করে। খেয়ে তো নিচ্ছে খিদে পাচ্ছে বলে, কিন্তু উদর মানে পেট ওটাকে রাখতে চাইছে না, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে। তার কারণ কি? সমুদ্র পীড়া, সমুদ্রের ওই রকম টলমল অবস্থা। কেবিনে পড়ে পড়ে বমনে ও উপবাসে, খেলে বমি, তাহলে খাওয়াও যাচ্ছে না। তো কেবিনে পড়ে পড়ে বমনে উপবাসে দিনের পর রাত, রাতের পর দিন এমন দুঃখে কাটে যে কেউ বা ভাবে মরণ হলেই বাঁচি। এইটুকু লাইন তুলে প্রশ্ন হতে পারে, মরণ হলেই বাঁচি কোন লেখা, কোন রচনার অংশ? কেউ বা ভাবে মরতে আর দেরি নেই। কেউ কেউ ভাবছে মরণ হলে বাঁচবো, ভবিষ্যৎকাল, হ্যাঁ। কেউ কেউ ভাবছে মরতে আর দেরি নেই, খুব সাম্প্রতিক বর্তমান কাল, যে একটু একটু পরেই হয়তো মরে যাব। আর কেউ কেউ তো আরেক ধাপ এগিয়ে ভাবছে, হরবল্লভের মতো কেউ ভাবে, জানি না হরবল্লভের মতো কেউ ভাবে কিনা, মরে তো গেছি, দুর্গা নাম করে কি হবে? এত কষ্ট তোর ধারণা, নিশ্চয়ই মরে গেছি, তো মরেই যখন গেছি তার দুর্গা নাম জপ করে কি হবে? তাহলে কে বলেছিল মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে? হরবল্লভ। হরবল্লভ। সমুদ্র পীড়া যে কি দুঃসহ তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ ধারণা করতে পারবে না। হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা। চয়নিকা রবীন্দ্রনাথের একটি গ্রন্থ। কি রকম গ্রন্থ? নির্বাচিত কবিতা সংগ্রহ। ঠিক আছে, ওর মধ্যে নির্বাচিত কবিতা আছে। 1909 খ্রিস্টাব্দে প্রকাশিত। তো হাতের কাছে রবীন্দ্রনাথের চয়নিকা। মাথার যন্ত্রণায় অমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না। মাথার যন্ত্রণায় ওরকম লোভনীয় বইও পড়তে ইচ্ছে করছে না। কোন বইকে লোভনীয় বই বলা হয়েছে? রবীন্দ্রনাথ চয়নিকা। স্যার ওটা কত সালে বললেন? 1900? 1909 খ্রিস্টাব্দে। স্যার কি বললেন? নির্বাচিত কি কি বললেন এটা? কবিতা সংগ্রহ, 1909। আচ্ছা, কি কি ইচ্ছা করে না? ওই চয়নিকা পড়তে ইচ্ছা করে না, চয়নিকার মতো লোভনীয় বইও পড়তে ইচ্ছে করে না। তাহলে ইচ্ছেটা কি করে? ইচ্ছে করে কেবল চুপ করে পড়ে থাকতে, পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে। এগুলো থেকে প্রশ্ন হতে পারে। ইচ্ছে করে কেবল চুপ করে পড়ে থাকতে, পড়ে পড়ে আকাশ পাতাল ভাবতে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কাল থেকে না অনেক কেউ ফোন করেছে, হোয়াটসঅ্যাপ করেছে, স্যার নোটস চাই। আমি একটা ক্লিয়ার কথা বলে রাখি, এটা আমার অভিজ্ঞতা। বাংলার মতো বিষয়ে
নোটস পড়ে চাকরি হবে এমন আমি মনে করি না। সুতরাং ওই রকম সিস্টেমে আমি পড়াইও না। খুঁটিয়ে পড়লে চাকরি হওয়ার সম্ভাবনা বাড়বে, বেশি নম্বর পাবে, কারণ কোথা থেকে প্রশ্ন হবে কেউ তো জানে না। নোটস বাজারে প্রচুর আছে, আমি জানি, ফেসবুকে ভরিয়ে দিয়েছে মানুষজন নোটস বিক্রি করে। এটাতে যারা বিক্রি করে তাদের লাভ হতে পারে, যারা কেনে তাদের লাভ হবে বলে আমার মনে হয় না। খুঁটিয়ে পড়া ছাড়া বিকল্প কোনো অপশন নেই। আর যে যে লাইনগুলো করছে আমি দেখাবো যে কেমন করে ওইগুলোর আমরা নোটস তৈরি করব, সেটা দেখাবো। এইভাবে নিজেকে করতে হবে, নিজেকে করলে নিজের হাতের ছোঁয়া থাকবে, নিজে করব তো মনে থাকবে। আদারওয়াইজ ওই বাজারের এমসিকিউ বই পড়ে আজ অব্দি চাকরি পাওয়া মানে প্রায় অসম্ভব, ওই একই অবস্থা নোটস পড়ে। সদ্য দুঃখার্থ কেউ সংকল্প করে ফেললেন যে, এটা মনে রেখো, এখান থেকে প্রশ্ন হতে পারে। কেউ কেউ ভাবলেন এডেনে নেমেই, এডেন একটা জায়গা, এডেনে নেমেই দেশে ফিরে যাবেন। তাহলে প্রথম কোথায় নামতে চেয়েছে? এডেনে। সমুদ্র যাত্রার দুর্ভোগ আর সইতে পারবেন না, তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো। যারা বললো এডেনে নেমেই চলে যাবে তাদেরকে বললো যে এডেনে নেমে যেতে পারবে না। কেন পারবে না? এডেন থেকে দেশে ফিরে যেতে চাইলেও উটের পিঠে চড়ে মরুভূমি পেরিয়ে পারস্যের ভিতর দিয়ে ফেরবার যখন উপায় নেই, তখন ফিরতে হবে সমুদ্র পথেই। অর্থাৎ এডেন থেকে ফিরলে আবার সমুদ্রেই ফিরতে হবে, কারণ বিকল্প যে স্থলপথ আছে সেইটি মরুভূমি, ওখান দিয়ে যাওয়া যাবে না। তো তখন সবাই মিলে ঠিক করলো, আমরা অনেকেই কিন্তু ঠিক করে ফেললুম, মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব। মার্সেলস একটা জায়গা, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। মার্সেলস নোট করবে, মার্সেলস লিখবে। আর এই মার্সেলস সম্পর্কে কি কি তথ্য আছে আমি দেখাচ্ছি পরে। তো মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব। কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন? প্রথম থেকে লন্ডনেই। তো ভাবলেন আর সমুদ্র পথে যাওয়া যাবে না, প্যারিসের পথে অর্থাৎ স্থলপথে যাব। দেখা যাক কি হয়। আরব সাগরের পরে যখন লোহিত সাগর, তাহলে বোম্বে বন্দর থেকে আরব সাগর, আরব সাগরের পরে কোন সাগর? লোহিত সাগর। লোহিত সাগর। লোহিত সাগর। এখানেই ভেবেছিল না যে নেমে যাব, মার্সেলসে নেমে যাব, এডেনে নেমে যাব। তারপরে ভেবেছে যে না, মার্সেলসে নেমে প্যারিসের পথ দিয়ে লন্ডন যাব। আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়লাম, তখন সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে। বাসি হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে, ভুলে গেছি সমুদ্রপীড়ার কথা। কেন? নিশ্চয়ই কমেছে সমুদ্রপীড়া, তাই। ঠিক আছে, কোথায় কমেছে, কোথায় সমুদ্রপীড়া বাসি হয়ে গেছে? লোহিত সাগরে এসে। লোহিত সাগরে। আফ্রিকা আরবের মধ্যবর্তী এই হ্রদ তুল্য লোহিত সাগর আরব সাগরের মতো অত বড় নয়। কেমন সাগরটি? হ্রদের মতো। হ্রদ তুল্য সমুদ্রটি দুর্দান্ত নয়। জাহাজে থেকে থেকে জাহাজটার উপর মায়াও পড়ে গেছে। তখন না মনে পড়ছে দেশকে, না ধারণা করতে পারা যাচ্ছে বিদেশকে। কোথায় এটা ঘটনা ঘটেছে? দেশকে মনে করতে পারছে না, বিদেশের ধারণা করতে পারছে না। যখন লোহিত সাগরে পৌঁছেছে। লোহিত সাগরে। কোথা থেকে এসেছি ভুলে গেছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। কেবল গতির আনন্দে, তখন গতির আনন্দে কেবল ভেসে চলতে ইচ্ছা করে। এগুলো মনে রেখো, কোথাকার কথা। কোথাও থামবার বা নামবার সংকল্প দূর হয়ে যায়। এই যে ভেবেছিল কোথায় নেমে যাব, এডেনে না নেমে এডেনের যা। তো প্রথম, ওটা তো মার্সেলসে। এডেনের তো প্রথমেই ওটা সবাই লোকে বলে দিয়েছে এখানে নেমে লাভ নেই, আবার সমুদ্রেই যেতে হবে। মার্সেলস। কি ভেবেছিল? মার্সেলসে নেমে যাব, নেমে প্যারিসের রাস্তা দিয়ে লন্ডন যাব। কিন্তু লোহিত সাগরে যখনই পড়লো তখন বুঝলো যে নামার কোনো প্রয়োজন নেই, কারণ আর অত সমুদ্র পীড়া নেই, বরং যেতে ভালো লাগছে। তখন গতির আনন্দে কেবল ভেসে চলতেই ইচ্ছা করে, কোথাও থামবার বা নামবার সংকল্প দূর হয়ে যায়। বিগত ও আগতের, বিগত চলে গেছে, আগত যা আসবে, বিগত ও আগতের ভাবনা না ভেবে উপস্থিতের উপর দৃষ্টি ফেললাম। বড় সুন্দর কথা। বিগত ও আগতের ভাবনা না ভেবে উপস্থিতের উপর।
অতীত আর ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের উপর দৃষ্টি দিলাম। আপাতত আমাদের এই ভাসমান পান্থশালাটাই মন ব্যস্ত করলুম। কি করে? খাওয়া, শোয়া, পড়া, খেলা, পড়া, গল্প। সিকোয়েন্স দেখো, খাওয়া, শোয়া, খেলা, পড়া, গল্প। ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। করার যেমন বন্দোবস্ত যে কোনো বড় হোটেলে থাকে, এখানেও তেমনই। কোথাকার কথা বলা হয়েছে? এখানে বলতে কোথায় বুঝিয়েছে? জাহাজের কেবিনে লোহিত সাগরের জাহাজ, জাহাজ। কেবল ক্যাবিন গুলো যা যথেষ্ট বড় নয়, ক্যাবিন গুলো অত বড় নয়। ক্যাবিনে শুয়ে থেকে সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয়। আচ্ছা, সিন্ধু জননী কোন সাগরকে বলা হয়েছে? লোহিত সাগর। লোহিত সাগর। লোহিত সাগর। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি লোহিত সাগর। সিন্ধু জননীর দোল খেয়ে মনে হয় খোকাদের মতো দোলনায় শুয়ে দুলছি। তাহলে লোহিত সাগরে থেকে মনে হচ্ছে যে খোকাদের মতো দোলনায় শুয়ে দুলছি। আরব সাগরে কিন্তু সেটা মনে হয়নি। ওখানে ওই দোল, যেটা দোল লাগা, সেটা বীভৎস ছিল, ভয়ানক ছিল। এখানে কিন্তু সেইটা আরামদায়ক, বাচ্চারা যেরকম দোল খায় তেমন। সমুদ্রপীড়া যেই ছাড়লো, ক্যাবিনের সঙ্গে আমাদের সম্পর্ক অমনি কমলো। এবার তো জাহাজ স্থির হয়েছে তুলনামূলক, তো মানুষ ক্যাবিন থেকে বেরিয়ে আসছে। শোবার সময়টা ছাড়া বাকি সময়টা আমরা ডেকে কিংবা বসবার ঘরে কাটাতুম। কোন সাগরের ঘটনা এটা? লোহিত সাগর। লোহিত সাগর। এখন এগুলো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলো একটু মনে রেখো, এগুলো এইভাবেই প্রশ্ন হবে। ডেকে চেয়ার ফেলে, ডেকে ওই ডেক, জাহাজের ফাঁকা জায়গা, ডেকে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে দেখে চোখ শ্রান্ত হয়ে যায়। চোখ কি হয়? শ্রান্ত। চোখ ড্যাশ হয়ে যায়, ক্লান্ত, শ্রান্ত, এরকম অপশন দিয়ে প্রশ্ন হতে পারে। চারিদিকে জল আর জল, তাও নিস্তরঙ্গ। জল কেমন ছিল? নিস্তরঙ্গ। কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই। জাহাজের আশেপাশে আছে, জাহাজ চলছে বলে, বাকি সাগর শান্ত। যা আছে তা বাতাসের সোহাগ চুম্বনে, জলের হৃদয় স্পন্দন। একটু ঢেউ আছে, এতই মৃদু যে মনে হচ্ছে বাতাস জলকে আদর করছে। বসবার ঘরে অর্ধশায়িত থেকে খোশ গল্প করতে এর চেয়ে অনেক ভালো লাগে। তো এই জলে কোনো ঢেউ নেই, স্থির শান্ত জল, আর যতদূর দৃষ্টি যাচ্ছে ততদূর শুধু জলই জল। তো ডেকে বসে কতক্ষণ এরকম শান্ত জলকে দেখা যায়? সেই জন্য লেখক বলছেন যে এর চেয়ে বসার ঘরে অর্ধেক শুয়ে, হেলান দিয়ে অর্ধশায়িত থেকে খোশ গল্প করতে তো এর চেয়েও বেশি ভালো লাগে। লোহিত সাগরের পরে ভূমধ্য সাগর। এবার কোথায় এলো? ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগর। দুইয়ের মাঝখানে একটি সেতু ছিল। লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝে একটা সেতু ছিল, নাম সুয়েজ যোজক। ইম্পর্টেন্ট। নাম কি? সুয়েজ যোজক। প্রাকৃতিক সেতু এটা। প্রাকৃতিক এই জায়গাটা, এই দুটোকে যুক্ত করার জন্য সুয়েজ যোজক আছে। তো এই যে সেতু, সেতু দিয়ে তো জাহাজ যেতে পারবে না। এই যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল। এই যোজকের দ্বারাই এশিয়া আর আফ্রিকা যুক্ত হয়েছিল। সম্প্রতি হাতের জোর খুলে এই দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে। এই যে যোজক সেতুটা ছিল, এই সেতু দিয়ে এশিয়া আর আফ্রিকা যাওয়া যেত। ভূমধ্য সাগর ম্যাপটা মনে করো, ভূমধ্য সাগর এশিয়া আর আফ্রিকার মাঝে আছে। তো মাঝখানে যে সুয়েজ যোজক সেতু তৈরি করেছিল, বহু আগের ঘটনা। তো সেইটা দিয়ে মানুষ এশিয়া আফ্রিকা যেত, এবং সেতু দিয়ে তো জাহাজ যাবে না। তো পরবর্তীতে কি করা হলো, এই সেতুটাকে ভেঙে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওই জন্য বলছে যে এই যোজক দিয়েই, এই সেতু দিয়ে এশিয়া আফ্রিকার হাত ধরেছিল। আর যখন ওই সেতুটা ভেঙে দেওয়া হয়, ওই যে সময় লেখক যাচ্ছেন ওই সময়ে, তো বলছে সাম্প্রতিক কালে জোর খুলে
এই দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো মহাদেশ আলাদা হয়ে গেছে। কেন এটা সেতুটাকে ভেঙে দেওয়া হয়েছে বলছি আমি। কেন ভেঙেছে তার কারণ স্যার এই জায়গাটা আরেকটু বলেন না। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লোহিত সাগর আর ভূমধ্য ভূমধ্য সাগর এশিয়া আর আফ্রিকাকে মানে আলাদা করে রেখেছে দুটো মহাদেশকে। তো এশিয়া আর আফ্রিকা যাওয়ার জন্য যে জায়গাটাতে স্থলভাগ সবচেয়ে কাছে আছে, আর এখানে এখানে এই দুটো সাগর আছে, মাঝখানে স্থলভাগ আছে, এই জায়গাটাতে আহ একটা এটাকে এই জায়গাটার নাম ছিল সুয়েজ। ঠিক আছে, সুয়েজ। তো সুয়েজের ওখানে একটা সেতু তৈরি করা হয়েছিল, সেতু ব্রিজ ওয়ান টাইপ অফ। ওই সেতুটার নাম ছিল সুয়েজ যোজক। ঠিক আছে, তাহলে এই যে এশিয়া আর আফ্রিকার মাঝখানে যে সুয়েজ যোজক তৈরি করলো, তাহলে এই এশিয়া আর আফ্রিকা সুয়েজ যোজকের মাধ্যমে দুটো মহাদেশে যাতায়াত শুরু হলো। এই জন্য বলছে যে এই যোজকের ঘটকালিতে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল। এটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এখানে সমস্যাটা কি, যে এই যে ভূমধ্য সাগর এখানে আছে, এর মাঝখানে এই সুয়েজ নামক যে অংশটি, এই অংশটিতে আসলে এখানে ছোট ছোট হ্রদ আছে প্রচুর। তো হ্রদের মাঝখানে স্থলভাগ, আর এইগুলোতেই যোজকটা তৈরি করেছিল, ব্রিজ। হ্যাঁ, তো ব্রিজ দিয়ে তো জাহাজ যাবে না। তো তখন পরবর্তীকালে কি করেছে, এই ব্রিজটাকে ভেঙে দিয়েছে, এই যোজকটাকে ভেঙে, আর এই যে ছোট ছোট হ্রদ ছিল এর মাঝখানে এগুলো মাটি খুঁড়ে খুঁড়ে হ্রদ গুলোকে নিজেদের মধ্যে যুক্ত করে দিয়েছে। যার ফলে ভূমধ্য সাগর দিয়ে ওই সুয়েজ, ওইটা দিয়ে সরাসরি জাহাজ যেতে পারত। ঠিক আছে, তো এই যে সুয়েজ যে যে হ্রদ গুলো ছিল সেখানে সেতু ভেঙে যে যুক্ত করা হলো, মাটি কেটে এগুলোকে যুক্ত করা হলো, এটাকে কি বলে, কানাল, কেনাল বা কানাল বলে, তাই না? তো এই না এইটার নাম দিয়েছিল পরবর্তীকালে সুয়েজ কেনাল। বুঝতে পেরেছো? তো সুয়েজ কেনালের আগে কি ছিল, সুয়েজ যোজক ছিল। তো যখন এই যোজকটা ভেঙে দিল, তো বললো সম্প্রতি হাতের জোর খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে, মানে যোজকটা ভেঙে দেওয়া হয়েছে। কেন ঘটেছে, যার দ্বারা তা ঘটলো তার নাম সুয়েজ ক্যানাল। সুয়েজ ক্যানাল একদিকে বিচ্ছেদ ঘটালো বটে, কিন্তু অন্যদিকে মিলন ঘটালো। কেমন করে মিলন ঘটালো? লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরের মিলন ঘটালো। তাহলে এই যে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে যে সুয়েজ অংশটা ছিল, যেখানে সুয়েজ যোজক ছিল, যার জন্য জাহাজ সরাসরি যেতে পারতো না, এর জন্য একদম ঘুরে আসতে হতো অনেকটা দূর দিয়ে। তো এইবার এইটাকে কি করলো, ভেঙে দিল। একজন বিখ্যাত ব্যক্তি আছেন, আমি পরে বলছি, তিনি এই পুরোটা উদ্যোগ নিয়ে করেছিলেন। তো তিনি এই সেতুটাকে ভেঙে হ্রদ গুলোকে নিজেদের সঙ্গে কেনালের মাধ্যমে যুক্ত করে দিল। এবার ওই হ্রদ দিয়ে সেতু সহজে চলে আসতে পারলো। তো কোন দুটো সাগর যুক্ত হয়ে গেল সুয়েজ কেনাল দিয়ে? লোহিত সাগর আর ভূমধ্য মহাসাগর। কোন দুটো মহাদেশ যুক্ত হয়ে গেল? এশিয়া এশিয়া ও আফ্রিকা। এশিয়া ও আফ্রিকা। আফ্রিকা। তো এই যে লোহিত ও ভূমধ্যের মধ্যে শত মাইলের ব্যবধান, কত ব্যবধান? 100 মাইলের ব্যবধান। ওইটুকুর জন্য ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে সহস্র মাইল ঘুরে আসতে হতো। কয়েকশো মাইলের ব্যবধান ছিল দূরত্ব, কিন্তু কয়েক হাজার মাইল ঘুরে আসতে হতো। মিশরের রাজারা কোন যুগ থেকে এর প্রতিকারের উপায় খুঁজছিলেন? মিশরের রাজারা চেয়েছিলেন যে এখানে একটা জলপথ তৈরি করা যায় কিনা, কিন্তু পারেননি। উপায়টা দেখতে গেলে সুবোধ্য, দেখেও মনে হচ্ছিল যে হ্রদগুলো যুক্ত করে দিলেই তো হয়ে যাবে, কিন্তু এটা করা সম্ভব হয়নি। ভূমধ্য ও লোহিতের মধ্যবর্তী ভূখণ্ডটাতে কয়েকটা হ্রদ চিরকালই আছে। এই হ্রদগুলোকে দুই সমুদ্রের সঙ্গে ও পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেই সেই জলপথ দিয়ে এক সমুদ্রের জাহাজ অন্য সমুদ্রে যেতে পায়। কল্পনাটা অনেক কাল আগের, কিন্তু সেটা কার্যে পরিণত হতে গত শতাব্দীর 2/3 অতিবাহিত হয়ে গেল। বলছে গত শতাব্দীর 2/3, মানে শেষের দিকে এসে এই কাজটা হলো। এতদিন আগের চিন্তা ভাবনা এতদিনে বাস্তবায়িত হলো। এটা এই এই সময়টা মনে রেখো, গত শতাব্দীর 2/3। কেনালটিতে কলা কুশলতা কি পরিমাণে আছে তা স্থপতিরাই জানেন।
এখন তোমার এটা মনে হচ্ছে না যে আহ, পুকুর কাটার মতো বা ড্রেন তৈরি করার মতো মাটি কেটে কেটে হ্রদ যুক্ত করে দিয়েই কেনাল তৈরি হয়ে গেছে? কিন্তু আসলে একটি কেনাল এইভাবে তৈরি হয় না। জল, একটা সাগরের জল হ্রদে এসে মিশবে, সে কতটাই স্পিডে মিশবে, সেটাকে কত গভীর করবে, পরবর্তী হ্রদকে কিভাবে যুক্ত করবে, মাটির ঢাল কোন দিকে আছে, এগুলো দিয়ে করা মানে ভীষণ কঠিন কাজ। তাই লেখক বলছেন যে এই কেনালটি করতে কতটা কলা কুশলতা আছে, কি পরিমাণ টেকনিক ইউজ হয়েছে, তা কেবল স্থপতিরাই জানেন, যারা তৈরি করেছেন তারাই জানেন। কিন্তু অব্যবসায়ী আমরা জানি, লেখক তো ব্যবসা সূত্রে যাচ্ছেন না, বলছে অব্যবসায়ী আমরা জানি, যার প্রতিভার স্পর্শমণি লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো। কল্পনাটা কি? ক্যানেল তৈরি করা স্যার। চ্যানেল তৈরি করা বা ভূমধ্য লোহিত সাগরকে যুক্ত করা। কীর্তিটা কি? সুয়েজ ক্যানাল তৈরি। সুয়েজ ক্যানাল। তো বলছে যার প্রতিভার স্পর্শমণি লেগে একটি বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো, সেই ফরাসি স্থপতি। কে করেছেন কাজটি? ফরাসি স্থপতি লেসেপস। তাকে কার সঙ্গে তুলনা করছেন লেখক? বিশ্বকর্মার সঙ্গে। সেই ফরাসি স্থপতি লেসেপস একজন বিশ্বকর্মা। ঠিক আছে? লেসেপসের পুরো নাম হচ্ছে ফার্দিনান্দ ডি লেসেপস। তিনি ফরাসির কূটনীতিবিদও ছিলেন আর প্রকৌশলীও ছিলেন। তিনি আসলে সুয়েজ খাল নির্মাণ করেছিলেন, মূল দায়িত্বে তিনি ছিলেন। তিনি এই খালটিকে 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি করেছিলেন বা তৈরি করতে সাহায্য করেছিলেন। এই খালের মাধ্যমে ভূমধ্যসাগর লোহিত সাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এই খালটি তৈরি করার ফলে ইউরোপ থেকে পূর্ব এশিয়া পর্যন্ত ভ্রমণের সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। লেসেপসের জন্ম 19শে নভেম্বর 1805 সাল, মৃত্যু 7ই ডিসেম্বর 1894 সাল। তিনি, বললাম যে সুয়েজ খাল নির্মাণের জন্য বিখ্যাত, এবং তিনি মিশর ও অন্যান্য স্থানে বিভিন্ন কূটনৈতিক কাজও করেছেন। লেসেপস একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যিনি রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে সুয়েজ খাল খননের অনুমতি পেতে সক্ষম হয়েছিলেন। সবচেয়ে বড় কৃতিত্ব এটাই যে ওই সুয়েজ খালে একাধিক দেশের ব্যাপার ছিল। তো তিনি যে অনুমতিটা পেয়েছিলেন খালটা কাটার, সেটা তার কারণ তিনি প্রভাবশালী ছিলেন, তার রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের কারণে তিনি এই অনুমতিটা পেয়েছিলেন। এই খালটি তৈরি করার পর এটি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসাবে পরিচিত হয় এখন পর্যন্ত, এবং লেসেপস একজন ঐতিহাসিক ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে যান। ঠিক আছে? আশা করি লেসেপসের একটু ধারণা পেলে। তো এই লেসেপসকে লেখক বলছেন যে লেসেপস একজন বিশ্বকর্মা বলে এটা করতে পেরেছেন। তার দৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে। ভেরি ভেরি ঠিক। স্যার লেসেপসের পুরো নামটা কি বললেন? লেসেপসের পুরো নাম ফার্ডিনান্দ হচ্ছে দি লেসেপস। ফার্ডিনান্দ ডি লেসেপস। আচ্ছা, লেসেপস কোথাকার স্থপতি ছিলেন? ফরাসি। 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 আচ্ছা, অনেক মানুষ আছে দেখবে যারা যন্ত্রকে ভালো বলে না, ঠিক না? যে যখনই যন্ত্র আসে কিছু মানুষ আতঙ্কিত হয়ে যায়। দেখবে কম্পিউটার যখন এসছে তখন মানুষ আতঙ্কিত হয়েছে, সবার কাজ বুঝি কম্পিউটার খেয়ে নেবে। এআই এসছে, তখনও মানুষ আতঙ্কিত যে তাহলে এআই এর বেলায় তো বিভিন্ন রকম আতঙ্ক আছে, সবার কাজ যে নষ্ট করবেই, সাথে এআই রা একদিন নিজেদের জনসংখ্যা তৈরি করে নেবে অনেক বড় হারে, দিয়ে মানুষদেরকে শত্রু মনে করবে, ইত্যাদি ইত্যাদি বহু কল্পনা আছে। যান্ত্রিক সভ্যতার খারাপ দিকও আছে। স্বয়ং রবীন্দ্রনাথও বলেছিলেন যন্ত্র সভ্যতার প্রতি বিরক্তি প্রকাশ করে যে তোমরা এই নগর টগর নিয়ে নাও, তো আমাকে বন অরণ্য ফেরত দাও। তো লেখক বলছেন যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন, যারা যন্ত্রকে রোজ দোষ দেন। কিছু মানুষ আছেন প্রকৃতিবাদী মানুষ, যারা মনে করেন যে এত উন্নতির এত ডেভেলপমেন্টের কোনো প্রয়োজন ছিল না,
আমরা গাছতলায় থাকতাম, ফলমূল খেতাম, ওটাই ভালো ছিল। বিশ্ব উষ্ণায়নের যে প্রভাব বর্তমানে দেখতে পাচ্ছ, তাতে মনেও হয় যে ওরকমই এত উন্নতির বোধহয় প্রয়োজন ছিল না, তাই না? আমরা ছোটবেলায় বিশ্ব উষ্ণায়ন বইয়ের পাতায় পড়েছি, আর মানে এই পর্যায়ে এসে বিশ্ব উষ্ণায়ন ফিল করছি, দেখতে পাচ্ছি। তাহলে আজ থেকে 50 বছর পরে কি হতে পারে? বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, গড় তাপমাত্রা, গ্লেসিয়ারের বরফ গলে যাবে, সমুদ্রের পরিমাণ বেড়ে যাবে, স্থলভাগ কমে যাবে, শুধু এইটুকু নয়, মানুষ গরমে পাগল হয়ে যাবে, ব্রেন, বুদ্ধি, বিবেক না আর কাজ করা বন্ধ করে দেবে, ভুলভাবে কাজ করবে, মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে, উগ্র হয়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করে দিবে নিমেষে। গাছপালা, সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে। মানুষ হয়তো সেদিন এমন কোনো প্রাণী বাদ রাখবে না যেটাকে মানে হাওয়া থেকে বাদ রাখবে। এসবগুলো সম্ভাব্য ফল রিসার্চে এসছে। বড় ভয়ানক পরিস্থিতি হতে পারে বিশ্ব উষ্ণায়ন। গাছ রাখা, পরিবেশ বাঁচানো খুব দরকার। তো এই জন্য কিছু মানুষ যান্ত্রিক সভ্যতাকে গালাগালি করেন। যান্ত্রিক সভ্যতার বলছে শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন, এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন। কি ভেবে? এই যন্ত্রই সুয়েজ কানেল তৈরি করেছে, যন্ত্র না থাকলে হতো না। এবং এই সুয়েজ কানেল কি উপকার করেছে পৃথিবীর মানুষের, ঠিক আছে? দুটো মহাদেশকে সংযুক্ত করেছে, ইউরোপের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে, মানুষের সঙ্গে মানুষের পরিচিতি বাড়িয়েছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটিয়েছে, ক্যারিং কস্ট ব্যবসায়িক সামগ্রীর সেইটা কমিয়েছে। সুয়েজ কেনালটা কেমন? সুয়েজ কেনাল আমাদের দেশের যে কোনো একটা ছোট নদীর মতোই অপ্রশস্ত, বেশি চওড়া নয়। এতে বড়জোর দুখানা জাহাজ পাশাপাশি যাওয়া আসা করতে পারে। কিন্তু কেনাল যেখানে হ্রদে পড়েছে সেখানে এমন সংকীর্ণতা নেই। হ্রদগুলো তো বড়ই, মাঝখানে যেগুলো যেগুলো কেটেছিল ওগুলো ছোট। এখানে এইটুকু মুখস্থ করতে হবে। কেনালটির শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো, যত্ন করে রক্ষিত, অন্যদিকে ধুধু করা মাঠ, শ্যামলতার আভাসটুকুও নেই। এটা প্রশ্ন হতে পারে, কোথায় নেই? কেনালের দুই দিকেই পাথরের পাহাড়। কোন দিকে কি মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। যেদিকে মিশর সেই দিকেই বেশি, সেই দিকে বেশি কি? যেদিকে মিশর সেই দিকেই বেশি কি বেশি আছে? পাথরের পাহাড় বেশি পাহাড়। আছে। পাথরের পাহাড়। এই পাহাড়গুলিতে যেন জাদু আছে। কি জাদু আছে? বলছে দেখলে মনে হয় কোন কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকারে আকার দিয়েছে, আর এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে গড়েছে। কুঁদে মানে খোদাই করে, খনন করে, ঠিক আছে? কিউবিস্ট মানে কি? বলছি, কুঁদে কুঁদে শব্দটার অর্থ খোদাই করে, খনন করে, কোনো কিছু কেটে যখন বাঁধানো হয় না ওইটাকে কুঁদে বলে। তো বলছে পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে কেউ যেন জ্যামিতিক আকারে কেটে বাঁধিয়ে ওখানে রেখে দিয়েছে। পাহাড়, অত বড় বড় পাহাড়। কিউবিস্ট যে শব্দটায়, কিউবিস্ট শব্দের অর্থ হচ্ছে তার আগে একটি শব্দ আছে কিউবিজম। কিউবিজম শব্দটার অর্থ হলো শিল্পকলার শৈলী। বুঝতে পেরেছো? শিল্পকলার শৈলী। আচ্ছা, রকেট তৈরি করার একটা সায়েন্স আছে নাকি? হ্যাঁ স্যার। স্যার কিউবিস্টটা ওইরকমই, একটু বলবেন না? হ্যাঁ বলছি, শোনো। ওইরকমই এমন করে একটা শিল্প, পাথর কেটে মূর্তি তৈরি করা একটা শিল্প। এই যে শিল্পকলা, অজন্তার গায়ে যে ছবি আঁকা আছে একটা শিল্প। তো এই শিল্পকলার যে সায়েন্স বা এর যে শৈলী, এটা করার যে ধরন, যে স্টাইল, শৈলী মানে স্টাইল, সেইটাকে বলা হয় কিউবিজম। বুঝতে পেরেছো? এই কিউবিজম, CUBISM, কিউবিজম। তাহলে কিউবিজম কি? শিল্পকলার শৈলী, বোঝা গেল? এই কিউবিজম থেকেই কিউবিস্ট শব্দটা এসছে।
তাহলে কিউবিস্ট কারা? যারা কিউবিজমের শিল্পী, যারা কিউবিজম পারেন। তাহলে কিউবিস্ট কারা? যারা শিল্পকলা করতে পারেন, যারা পাথরকে বিভিন্ন রকম আকার আকৃতিতে রূপ দিতে পারেন। কিন্তু এখানে একটি ব্যাপার আছে, কিউবিস্ট যারা, তারা মনে করেন যে এই পৃথিবীতে যত পাথর আছে তার একটা সম্পূর্ণ কাঠামো পৃথিবীকে দেখাবো। কেমন? দৃষ্টিকোণ বা গ্রেডেড শেডিং এর মতো কৌশল ব্যবহার না করে বাস্তবসম্মত ভাবে দেখাবো। দৃষ্টিকোণ তোমার দেখার দৃষ্টি দিয়ে, রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আছে, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আছে না? চুনি উঠলো রাঙা হয়ে, গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে। তা আমি তাকিয়ে গোলাপকে সুন্দর বলেছি বলে গোলাপ সুন্দর, অর্থাৎ গোলাপের সৌন্দর্য আমার দৃষ্টিতে আছে, ওর মধ্যে নেই। বুঝতে পেরেছো? কেউ যদি ওই গোলাপ নামক যে ফুলটা দেখছো, সেই ফুলটাকে প্রথম কেউ যদি গোবর বলতো, আর গোবরকে কেউ যদি গোলাপ বলতো, নাম তো ওই রকম, ফুলটার নাম কেউ গোবর দিল, তো আমরা আজকের ইয়াং জেনারেশন বলে বেড়াতো তোমাকে না আমি একটা গোবর দেবো। গোলাপ গোলাপ হয়েছে আমাদের চেতনার দ্বারা, আমাদের শব্দের দ্বারা। তো এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, এইটাকে বলা হয় গ্রেডেড শেডিং। আমি ওর গ্রেড নির্ণয় করেছি, এটাই দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার দৃষ্টির বাইরেও অন্ধ মানুষও যদি হাতির গায়ে হাত রাখে কিছু তো বুঝতে পারবে যে কিরকম আছে। গোলাপ তো আছে, গোলাপ তো ছিল, ওইটা হচ্ছে যথাযথ যথাযথ মানে বাস্তবসম্মত, যেমন আছে তেমন ওইটা আছেই, ওই রকম কালারে আছেই। ওর নাম তুমি পরে দিয়েছো লাল বা যা কিছু, ওই ফুলটার নাম গোলাপ দিয়েছো সেটা আলাদা, কিন্তু ও ছিল। তো এই যথাযথ দৃষ্টিতে যদি শিল্পকে দেখানো, এটা হচ্ছে কিউবিস্টদের কাজ। কিউবিস্টরা কি করতো, এদের বৈশিষ্ট্য বললে একটু বুঝতে পারবে। কিউবিস্টরা কি করতো, তারা যে বস্তুগুলো রয়েছে, বস্তু মানে মূলত ধরো পাহাড় বা পাথর, তাদেরকে ছোট ছোট অংশে ভাগ করে নিত। ভাগ করে বিভিন্ন জিওমেট্রিক আকৃতি, জ্যামিতিক আকারে সেগুলোকে বিভিন্ন ভাবে কেটে নিত, সেগুলোর উপর রং করত, বিভিন্ন টেক্সচার চাপাতো। চাপিয়ে কি করতো, ধরো একটা পাথর আছে মূর্তি হয়ে গেল, পাথর আছে ফুল হয়ে গেল, পাথর আছে ফল হয়ে গেল, পাথর আছে একটা শোপিস হয়ে গেল, পাথর দিয়ে যা কিছু বানাতো। তাহলে পাথরের ভেতরে মূর্তি ছিল, ফল ছিল, ফুল ছিল, শোপিস ছিল, ছিল না? কিউবিস্টরা বলছে যে আমরা পাথরের ভেতর থেকে এটাকে বের করে আনলাম। কিউবিজমের এটা মূল কথা, বুঝতে পেরেছো? এই ধরনের কিউবিস্ট শিল্পী প্রচুর ছিলেন, এখনো আছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য জুয়ান গ্রিস, ফরল্যান্ড লেগার, মার্সেল ভুচাম, অ্যালবার্ট গ্লেসেজ, আরো প্রচুর কিউবিজমের শিল্পী আছে, কিউবিস্ট আছে। তো এইখানে লেখক সেটাই বলছেন যে এই পাহাড়গুলোতে একটা জাদু আছে। পাহাড়গুলো তো প্রকৃতির তৈরি, পাহাড়ে কোনো কিউবিস্ট কাজ করেছেন নাকি? করেননি। পাহাড় দেখে মনে হচ্ছে যে কোনো কিউবিস্ট এদের নিজের খেয়াল মতো, কিউবিস্টরা কি করতেন, নিজের খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে, আর এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে গড়েছে, এক একটা পাহাড়কে এক একটা পাথর খোদাই করে বাঁধিয়ে রেখেছে। বুঝতে পেরেছো এবার কথাটা? হ্যাঁ স্যার। কেনালটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে। এই কেনাল লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর, তো ভূমধ্যসাগরে গিয়ে যেখানে মিশেছে কেনালটা, সেখানে একটা শহর তৈরি হয়েছে, শহরটার নাম পোর্ট সৈয়দ। মনে রেখে, জাহাজ থেকে নেমে শহরটাই বেরিয়ে আসা গেল। শহরটার বাড়িঘর রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয়। বাড়িঘর রাস্তাঘাট কাদের মতো? ফরাসিদের মতো। কাফেতে, ক্যাফে, হ্যাঁ, কাফেতে খাবার সময় ফুটপাতের উপর বসে খেতে হয়। ফরাসিরা এরকমই খেত, এখনো ওই রকমই ফরাসিদের কালচার আছে। রাস্তায় চলবার সময় ডান দিক ধরে চলতে হয়। কোথাকার কথা হচ্ছে? ফরাসি। ফরাসি, পোর্ট সৈয়দে। পোর্ট সৈয়দের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে যে ক্যাফেতে খেতে গেলে ফুটপাতের উপর বসে খেতে হবে,
রাস্তায় চলার সময় ডান দিক ধরে চলতে হবে। এই বৈশিষ্ট্যগুলো আদতে কাদের? ফরাসিদের। তো ফরাসি প্রভাব আছে পোর্ট সৈয়দে। পোর্ট সৈয়দ নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল, মোসাফের অতিথি। পোর্ট সৈয়দে নানা জাতের নানা দেশের মানুষ আছে, তাই লেখক বলছেন এটা নানা দেশের নানা জাতের মোসাফেরদের তীর্থস্থল। কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। তীর্থের কাক মানে কি? প্রত্যাশী ব্যক্তি। হ্যাঁ, তীর্থের কাক মানে একটা, মানে এটাও যে অবাঞ্ছিত যাচক, তাই না? ওর প্রয়োজন নেই কিন্তু ও চেয়ে বেড়াবে, মানে ও চাক এটা কেউ চায় না কিন্তু ও চেয়ে বেড়াবে, এরকম তীর্থের কাক। তো পোর্ট সৈয়দে এরকম ব্যক্তি নেই যে তোমার কাছে কেউ চেয়ে বেড়াবে, তীর্থের কাক নেই। কিন্তু কি আছে? ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আরেকজনের ট্যাকে ওঠে। অর্থাৎ এখানে দ্রব্য মূল্য খুব বেশি আছে, মানুষ মানুষকে খুব সহজে এখানে ঠকিয়ে দেয়। পোর্ট সৈয়দ তে কার প্রভাব আছে? ফরাসির, তাই না? তো পোর্ট সৈয়দ কোথাকার অঙ্গ? মিশরের অঙ্গ। পোর্ট সৈয়দ আসলে মিশরের একটি অংশ। মিশর প্রায় স্বাধীন দেশ, ইউরোপের এত কাছে আছে বলে ও নানা জাতের পথিক কেন্দ্র বলে মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে, তাদের প্রতি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাতায়াত করতে পারছে। ফলে ইউরোপীয়দের প্রতি তাদের অপরিচয়ের ভীতি নেই। অপরিচিত মানুষের প্রতি একটু ভীতি থাকে কিনা? হ্যাঁ স্যার থাকে। অপরিচিত মানুষের প্রতি ভীতিও থাকে আর জিজ্ঞাসাও থাকে। দেখবে প্রেম ততদিনই মধুর যতদিন পুরোপুরি পরিচয় হয়ে যাচ্ছে না। যেদিন সবটা জেনে নিবে, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের কবিতার লাইনও আছে, আধো চেনা আধো অজানা, ওটাই ওই পর্যন্তই প্রেমের মাধুর্য। যেদিন সবটা জানা হয়ে যায় সেদিন প্রেমের মাধুর্য শেষ হয়ে যায়। তো অপরিচয়ের ভীতি নেই, কাদের সঙ্গে কাদের নেই? ইউরোপীয় আর মিশরী। ইউরোপীয়দের সঙ্গে মিশরীয়দের নেই। কিংবা আচ্ছা, যেটা বললাম যে আধো পরিচয় আর আধো অপরিচয়, মানে অপরিচিত যতক্ষণ থাকবে, যতক্ষণ সব জানা হচ্ছে না ততক্ষণ মাধুর্য থাকবে। সব জানা হয়ে গেলে কি হবে? অবজ্ঞা চলে আসবে, তাই না? অতি পরিচয়ে কি আছে? অবজ্ঞা আছে। তো ইউরোপীয় আর মিশরীয়দের মধ্যে অপরিচয়ের ভীতি নেই, অতি পরিচয়ের অবজ্ঞা নেই। ইউরোপের স্বাধীন মনোবৃত্তি তাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে। কাদের সমাজে রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে? ইউরোপীয়। মিশরীয়দের। ইউরোপীয়রা বহুকাল আগে থেকে, আমরা এখন একবিংশ শতাব্দীতে আছি, তো বিংশ শতাব্দীর প্রথম দিকে বা তার ঊনবিংশ শতাব্দী থেকে ইউরোপীয়রা স্বাধীন মনোবৃত্তি নিয়ে করে। এই জন্যই যে যে দেশ দেখবে ডেভেলপড হয়ে গেছে, ডেভেলপড হওয়ার প্রথম শর্তই হচ্ছে স্বাধীন মনোবৃত্তি থাকতে হবে। বুঝতে পেরেছো? স্বাধীন মনোবৃত্তি জিনিসটা কি? কেউ কিছু করছে, এটা ওর ইচ্ছা, কেউ কিছু ভাবছে, এটা ওর ইচ্ছা। বুঝতে পেরেছো? অন্যের স্বাধীনতায়, অন্যের ইচ্ছাতে হস্তক্ষেপ না করাই হচ্ছে স্বাধীন মনোবৃত্তি। তো ইউরোপিয়ান কান্ট্রি গুলো মানুষের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে। যে সমস্ত আনডেভেলপড কান্ট্রি আছে বা আন্ডার ডেভেলপড কান্ট্রি আছে, ডেভেলপিং কান্ট্রি আছে, বিকাশশীল দেশ, অবিকশিত দেশ আছে না? আমাদের বিকাশশীল দেশ ভারত, আশেপাশে অবিকশিত দেশ আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আর অন্যান্য দেশ আছে। এই সব দেশের সমস্যা কি? এরা অন্যের মতামতকে সম্মান করতে পারে না। এখানকার মানুষ কোনোদিনও, যে দেশ বিকশিত হয়নি সে দেশের মানুষ অন্যের মতামতকে সম্মান করতে পারবে না। আর অন্যের মতামতকে সম্মান করতে পারে না বলেই এরা বিকশিত হতে পারে না। এই সমস্ত দেশের জনগণের ধান্দা কি? আমি যেটা খাচ্ছি সেটাই তুমি খাবে, এমনটাই ধান্দা না? আমি যেটা পড়ছি সেটাই তুমি পড়বে, আমি যা বলছি সেটাই তুমি বলবে। বাংলাদেশের জন্মই এটা নিয়ে হয়েছে, আমি উর্দু বলছি তুই কেন বাংলা বলবি?
আমি যা করছি সেটাই তুমি করবে। আমি যাকে ঈশ্বর বলে মানছি তাকেই তুমি ঈশ্বর বলে মানবে। আমি যে পদ্ধতিতে ঈশ্বরের আরাধনা করি সেই পদ্ধতিতেই তুমি ঈশ্বরের আরাধনা করবে। এগুলো হচ্ছে ছোট লোক দেশের মানসিকতা। এই জন্য এই দেশগুলো ডেভেলপ হতে পারে না। এই মানসিকতা যতদিন ত্যাগ করতে পারবে না এই দেশগুলো ততদিন ডেভেলপ হবে না। এই দেশগুলোর মানুষ বাইরে বাইরে বলে আমরা ইউনাইটেড, আসলে এই দেশগুলোতে ইউনিটি বলে কিছু নেই। এই দেশগুলোতে ইউনিফর্মিটি আছে। আমি যা করছি তুমি তা করো, আমি যা পড়ছি তুমি তা পড়ো, আমি যা খাচ্ছি তুমি তা খাও, আমি যা বলছি তুমি তা বলো, আমি যেমন করে ভাবছি তুমি তেমন করে ভাবো, আমি যাকে নেতা বলে মেনেছি তুমিও তাকে নেতা বলে মানো, আমি যাকে ভোট দিয়েছি তুমিও তাকে ভোট দাও। এইটা তো ইউনিফর্মিটি, ইউনিটি না। তো ইউরোপ বহুকাল আগে থেকে স্বাধীন। ওদের প্রত্যেকটা নাগরিকের স্বাধীন মতামত আছে, স্বাধীনতা আছে, প্রকৃত অর্থে স্বাধীনতা আছে। তো এইটাকে স্বাধীন মনোবৃত্তি বলে। এই স্বাধীন মনোবৃত্তি মিশরের মতো দেশেও এসছে। কেন এসছে? কারণ তারা ইউরোপীয়দের সঙ্গে মিশার সুযোগ পেয়েছে, ইউরোপীয় কালচার তাদের মধ্যে আসার সুযোগ পেয়েছে। তো পোর্ট সৈয়দে নেমেছিল কোথা থেকে? ভূমধ্যসাগর থেকে, নাকি লেখক? হ্যাঁ স্যার। এবার পোর্ট সৈয়দ একটি শহর। কোথায় তৈরি হয়েছে এই শহরটি? যেখানে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল এসে মিশেছে ভূমধ্যসাগরে, সেইখানে। এবার সেই পোর্ট সৈয়দ ছেড়ে লেখক আবার বলছে পোর্ট সৈয়দ ছেড়ে আমরা ভূমধ্যসাগরে পড়লাম, আবার জাহাজে উঠলাম। শান্তশিষ্ট বলে ভূমধ্যসাগরের সুনাম আছে। কোন সাগরের সুনাম আছে শান্তশিষ্ট বলে? ভূমধ্যসাগরের। ভূমধ্যসাগর। গুলিয়ে ফেলো না, লোহিত সাগরও শান্তশিষ্ট। অশান্ত কোনটা? আরব সাগর। তো গুলিয়ে ফেলো না, এই প্রশ্ন আসলে মনে রেখো শান্তশিষ্ট কাকে বলা হয়েছে? ভূমধ্যসাগর। প্রথম দিন কতক চতুর ব্যবসাদারের মতো ভূমধ্যসাগর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করলে প্রথম প্রথম কি করলো? চতুর ব্যবসাদারের মতো সততার গুণগান করলো। কেন বলছি, কিন্তু শেষ পর্যন্ত সেই ভদ্রতা রক্ষা করতে পারলো না। প্রথম প্রথম শান্ত রূপ বজায় রেখেছে, শেষ পর্যন্ত শান্ত রূপ বজায় রাখতে পেরেছে ভূমধ্যসাগর? না। পারেনি। প্রকৃত অর্থে লোহিত সাগরই শান্ত থাকে, আরব সাগর তো থাকেই না, ভূমধ্যসাগরও থাকে না। তো যখন আবার অশান্ত রূপ দেখালো, আবার বলতে ভূমধ্যসাগরের অশান্ত রূপ যখন দেখলো, তখন কি হলো? আর একবার কেউ কেউ শয্যাশায়ী হলেন। অধিকাংশকে মার্সেলসে নামতেই হলো। অধিকাংশকে কোথায় নামতে হলো? মার্সেলসে। এই মার্সেলস একটু আগে পেয়েছি, বলছিল যে মার্সেলসে নেমে প্যারিস হয়ে লন্ডন যাব। পরে, আচ্ছা এইটা বলার পরে কোন সাগর চলে এসেছিল? লোহিত সাগর। লোহিত সাগর। ওটার শান্ত রূপ দেখে ভেবেছিল নামবো না, বরং তো ভালোই, এরকম চলতেই থাকুক জাহাজ। ভূমধ্যসাগরের অশান্ত রূপ যখন সামলাতে পারলো না, অধিকাংশ জল মার্সেলসে নেমেই গেল। পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়া, কোথা থেকে? পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত জল ছাড়াও দুটি দৃশ্য দেখবার আর কিছু নেই। জল ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই। তো জল দেখার আছে, যেহেতু সমুদ্র জল দেখারই আছে, আর দুটো দৃশ্য ইম্পর্টেন্ট আছে। কি কি দৃশ্য? এইটা মনে রেখো। প্রথমটি, ইটালি ও সিসিলির মাঝখানে মেসিনা প্রণালী দিয়ে যাবার। মেসিনা প্রণালী কার কার মাঝে আছে? ইতালি ও সিসিলি। হ্যাঁ, মেসিনা প্রণালী দিয়ে যাবার সময় দুই ধারের পাহাড়ের সারি। দ্বিতীয়টি, স্ট্রম্বলি আগ্নেয়গিরির কাছ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের বুকে রাবণের চিতা। তাহলে পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত যাত্রায় জল ছাড়া লেখক দুটি দৃশ্য দেখার কথা বলেছেন। দৃশ্য দুটি কি কি? মেসালি প্রণালী আর স্ট্রম্বলি আগ্নেয়। না, দৃশ্য দুটি পাহাড়ের সারি, রাবণের চিতা। ঠিক আছে, হ্যাঁ, রাবণের চিতাই হবে ওটা। রাবণের চিতা, পাহাড়ের সারি। এবার পাহাড়ের সারিটা কোথায় আছে? তখন ইটালি ও সিসিলির মাঝখানে।
ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী আছে? মেসিনা প্রণালী। ঠিক আছে। রাবণের চিতা কোথায় আছে? স্ট্রম্বলি আগ্নেয়গিরির কাছে। রাবণের চিতা কেন? এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, তো এই জন্য নামকরণ করেছে ওইরকম। মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর। দেখো, মার্সেলসের দুবার নাম পেয়েছো, হ্যাঁ, এখানে একবার পেয়েছো, এখানে একবার, আর আগে একবার পেয়েছো, এখানে এটা তৃতীয় নম্বর। মার্সেলস ভূমধ্যসাগরের সেরা বন্দর। তো প্রশ্ন হতে পারে ভূমধ্যসাগরের সেরা বন্দরের নাম কি? আর ফরাসিদের দ্বিতীয় বড় শহর। ইতিহাসে এর নাম আছে। ইতিহাসে কার নাম আছে? মার্সেল স্যার। মার্সেল। মার্সেল শহরে। মার্সেলসের। ফরাসিদের, মার্সেলস কোথায় আছে? ফরাসিদের ইয়েতে। ফরাসিদের যে রাষ্ট্রগান, আমাদের রাষ্ট্রগান কি? জনগণ মন। জাতীয় কি সঙ্গীত বলুন কি? স্যার, আমাদের রাষ্ট্রীয় গান হ্যাঁ, জনগণ মন। বন্দে মাতরম। বন্দে 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 মাতরম। মাতরম মাতরম। রাষ্ট্রীয় গান, আর সঙ্গীত হচ্ছে জনগণ বন্দে মন। মাতরম আমাদের রাষ্ট্রীয় গান, বন্দে গান, মাতরম হ্যাঁ, গান আর সঙ্গীতের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে। জাতীয় সঙ্গীত জনগণ মন, জাতীয় গান বা রাষ্ট্রগান বন্দে মাতরম। তো ফরাসিদের বন্দে মাতরম মানে ফরাসিদের রাষ্ট্রগান কোনটা? লা মার্সেইলাইসি। এই লা মার্সেইলাইসি এটা হচ্ছে ফরাসিদের এক ক্রান্তি এসেছিল ওই সময়, ফরাসি ক্রান্তি বলা হয় ওটাকে। তো এই সময় লিখেছিলেন একজন এই রাষ্ট্রগানটি। এটাতে এমন মানে খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা আছে। অ্যাগ্রেসিভ মানে বন্দে মাতরম এরকম আছে, রক্ত টকবক করানো কথাবার্তা আছে গানের শব্দে। এবং এটা খুব নাটকীয় গান। এটাতে জাতীয়তাবোধ, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়। তো এই যে ফরাসিদের রাষ্ট্রগান, এটি কোথায় জন্ম হয়েছে, কোন শহরে লেখা হয়েছে? উত্তর হচ্ছে মার্সেলসে মার্সেল। লেখা হয়েছে। মার্সেলসে কেন লেখা হয়েছে? যে ক্রান্তির কথা বললাম সেটা মার্সেলসকে ঘিরেই হয়েছিল ক্রান্তি। তো সুতরাং কাব্যে অঞ্চলের নাম আছে। কেন এই অঞ্চলের নাম আছে? ফরাসিয়া, ফরাসি সহজিয়া কবি, ফরাসিয়া, ফরাসি সহজিয়া কবি যারা, তাদেরকে ট্রাউব্যাডর বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো। তারা, তাদের যে কবিতা, সেই কবিতায় মার্সেলসের কথা উল্লেখ করেছে। ঠিক আছে। তো তাদের যে কবি, প্রিয় ভূমি সেই প্রভেন্স। প্রভেন্স মানে হচ্ছে স্থান। ঠিক আছে। তো তাদের সহজিয়া কবি, তাদের প্রিয় ভূমি হচ্ছে মার্সেলস। কেন? বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী, এখানে বসন্ত দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, জ্যোৎস্না স্বচ্ছ। এই মার্সেলসের পূর্ব দিকে সমুদ্রের কূলে কূলে ছোট ছোট অসংখ্য গ্রাম আছে। সেই সব গ্রামে গ্রীষ্মকালে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আছে। ব্যান্ডল নামক তেমনই একটি গ্রামে আমরা দুপুর কাটালাম। কোন গ্রামে? স্যার আপনার ব্যান্ডল। কথাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ভয়েস ব্রেক করছে, শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটু আগে হচ্ছিল, কথাগুলো কেমন বোঝা যাচ্ছিল না। এখন ঠিক আছে স্যার, বলুন। হুম। তাহলে ভূমধ্যসাগর থেকে কোথায় এলো? মার্সেলস নাকি? মার্সেলস থেকে ব্যান্ডল গ্রাম, তাই না? আচ্ছা, আচ্ছা, মাঝে নেমেও ছিলেন। মাঝে কোথায় নেমেছিলেন? পোর্ট সৈয়দে, সুয়েজ খাল যেখানে শেষ হয়েছিল। তো ব্যান্ডল গ্রামে আসলেন। মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে যেতে হয় সেখানে। কোথায়? কোথাকার কথা এটা? ব্যান্ডেল গ্রামে। ব্যান্ডল গ্রাম। ব্যান্ডল গ্রাম কোথায় অবস্থিত? মার্সেল। মার্সেল, মার্সেলসের পূর্ব দিকে সমুদ্রের কূলে। ঠিক আছে, দেখো এখানে পূর্ব দিকে সমুদ্রের কূল।
পাহাড়ের উপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় যেন সমুদ্র তাকে সাপের মতো 7 পাক জড়িয়ে বেঁধেছে। কার কথা বলেছে প্রশ্ন হতে পারে। মার্সেলস শহরের কথা। মার্সেলস শহরটা পাহাড় কেটে তৈরি। ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয়। কোন রাস্তায় ট্রামে করে যেতে 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 ডান দিকে মোড় ফিরলে একেবারে রসাতল। পাহাড় কেটে রাস্তা দেখেছো তো? আমাদের কাশ্মীর যদি লাদাখ যদি যাও তাহলে এরকম রাস্তা দেখতে পাবে। তো যদি ডান দিকে একটু ঘুরে যাও তাহলে মৃত্যু অনিবার্য। যেটা বলছে যে কোনো কোনো রাস্তায় ট্রামে করে যেতে ডান দিকে মোড় ফিরলে রসাতল, আর কোন রাস্তায় চলতে চলতে ডান দিকে মোড় ফিরলে কি, এটা মনে রেখো, রাস্তায় চলতে গেলে চলতে বাঁ দিকে বেঁকে গেলে যেন স্বর্গের সিঁড়ি। কোন কোন রাস্তায় একটু ডান দিকে বেঁকে গেলেও মৃত্যু, বাঁ দিকে বেঁকে গেলেও মৃত্যু। মার্সেলসের অনেক রাস্তার দুধারে গাছের সারি ও তার ওপারে ফুটপাত। অনেক রাস্তার দুধারে গাছ লাগানো আছে, তার ওপারে ফুটপাত আছে। মার্সেলস থেকে প্যারিসের রেলপথে রাত কাটলো। মার্সেলস থেকে কোথায় গেলেন? প্যারিসের রেলপথ। প্যারিস থেকে রেলপথে ক্যালে, ক্যালে থেকে জলপথে ডোভার, ডোভার থেকে রেলপথে লন্ডন। এটা লিখেও মুখস্থ করে নেই। মার্সেল বা ম্যান্ডল পর্যন্ত ছক এখানে আমি করে দিয়েছি। দেখো দেখো, প্রথমে বোম্বে বন্দর, আরব সাগর, লোহিত সাগর, এর মাঝখানে ইয়ে পড়েছে, নেমে যাওয়ার কথা এসছে, যে নেমে যাব। তারপর লোহিত সাগর, লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর, ঠিক আছে। এর মাঝখানে এসছে তোমার সুয়েজ সুয়েজ ক্যানেল। খাল, হ্যাঁ সুয়েজ ক্যানেলের কথা। ভূমধ্য সাগর থেকে মার্সেলস, মার্সেলস থেকে ব্যান্ডল গ্রাম। এবার নিচে চলে এসো। ব্যান্ডল গ্রাম থেকে প্যারিসের রেলপথ, দিয়ে রেলপথে করে ক্যালে, ক্যালে থেকে জলপথে করে ডোভার, ডোভার থেকে আবার রেলপথে করে লন্ডন। এভাবে লন্ডন গেছে। এই গ্রন্থটির প্রথম প্রচ্ছদ এটা, হ্যাঁ প্রথম সংস্করণের প্রচ্ছদ। এই নিচের লাইনটা মুখস্থ করে রেখো, এর একটা পুরো ছক তৈরি করে নেবে যেমন ভাবে আমি দেখালাম, ঠিক আছে। এখানে স্যার প্রচুর ব্যান্ডেল, তথ্য স্যার। স্যার হ্যাঁ ব্যান্ডেলের প্রচুর পরে, তথ্য আছে। ব্যান্ডেলের পরে একটু বলেন তো স্যার, ছকটা যে বললেন। ব্যান্ডেলের পরে দেখো, ব্যান্ডেলের পরে ক্যান্ডেল এখান হয়ে থেকে গেছে প্যারিসে। ব্যান্ডেলের পরে প্যারিস, হ্যাঁ প্যারিসের রেলপথ, রেলপথ প্যারিসের রেলপথ থেকে ক্যালে গেছে, ক্যালে, ঠিক আছে। ক্যালে থেকে গেছে ডোভার, ডোভার, ডোভার থেকে লন্ডন, হলো। এইবার এখানে দেখো, ব্যান্ডেল থেকে প্যারিসের রেলপথ, এটা ঠিক আছে। আর প্যারিস থেকে ক্যালে কিসে গেছে? রেলে করে গেছে। প্যারিস থেকে ক্যালে রেলপথ, ক্যালে থেকে ডোভার গেছে জলপথে, জলপথ। আর ডোভার থেকে লন্ডন গেছে আবার রেলপথে। বুঝা গেছে? এই ছকটা তুমি খাতায় করে নেবে। আচ্ছা, একটা জিনিস আর করবে, ধরো এখানে আমি দেখাচ্ছি, এখানে আমি লিখলাম মার্সেলস, এই শহরটার কথা সর্বাধিক উল্লেখ আছে, মার্সেলস, ঠিক আছে। মার্সেলস এর তথ্য কোথায় কোথায় আছে দেখো, এগুলো লিখবে খাতায়। সব প্রথমে দেখো এখানে আমরা, হ্যাঁ সব প্রথমে বলেছে এডেনে নেমে যাব, এডেনে নেমে চলে যাব, দেশে ফিরে যাব, যাব না লন্ডন। এটা ভেবেছে না মানুষ, কিছুজন জাহাজের যাত্রীরা হ্যাঁ সেখানে হ্যাঁ, জেনেছে আরব এডেন, সাগরের দোলা। হ্যাঁ হ্যাঁ সেখানে জেনেছে যে এডেনে নেমে দেশে ফিরে যাওয়া সম্ভব নয়, কারণ এডেনের থেকে ভারতের যে বিকল্প স্থলপথ আছে সেটা মরুভূমি পেরিয়ে পারস্যের ভেতর দিয়ে যেতে হবে। তো মরুভূমি দিয়ে যাওয়া আরো কষ্টকর। তখন দ্বিতীয় কি ভাবলো? এই মার্সেলস এলো, যে মার্সেলসে নেমে প্যারিসের পথে লন্ডন যাব, ঠিক আছে। বেশ, তারপরে মার্সেলস এর কথা কোথায় এলো দেখো। সত্যি সত্যি যখন মার্সেলসে পৌঁছলো তখন অধিকাংশ যাত্রী নেমে গেল, ঠিক আছে। মার্সেলস কি?
এবার এখানে লিখবে, ওখানে মার্সেলস ভূমধ্য সাগরের সেরা বন্দর, ফরাসিদের দ্বিতীয় বড় শহর। বোঝা গেল? এখানে ফরাসিদের রাষ্ট্রগান লেখা হয়েছে এই শহরেই। এই শহরেই ফরাসি সহজিয়া কবিদের এই শহরের কথা ফরাসি সহজিয়া কবিদের কবিতায় আছে। ঠিক আছে? এখানে বসন্ত দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না স্বচ্ছ, লিখলে। এবার মার্সেলসের পূর্ব দিকে সমুদ্রের কূলে ছোট ছোট গ্রাম আছে, যার মধ্যে একটি ব্যান্ডল, যেখানে লেখক গেছিলেন। পাহাড় থেকে মার্সেলসকে দেখলে মনে হয় সমুদ্রকে সাপের মতো জড়িয়ে ধরেছে 7 পাকে। মার্সেল শহর পাহাড় কেটে তৈরি, আর ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয়। রাস্তার ডান দিকে বাঁ দিকে বিপদ আছে, ডান দিকে মোড় ফিরলে রসাতল, বাঁ দিকে ফিরলে স্বর্গের সিঁড়ি, কারণ এগুলো থেকে প্রশ্ন হতে পারে। মার্সেলসের অনেক রাস্তার দুধারে গাছের সারি, আর ওপারে ফুটপাত। মার্সেলস সম্পর্কে এতটা তথ্য আছে, এক জায়গায় করে নিবে তথ্যগুলো।